স্থানীয় সময় সোমবার তেহরানে ইরাকের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান কখনো বাইরের চাপের কাছে মাথা নত করবে না, অব্যাহত থাকবে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, তেহরান কোনো গোপন এজেন্ডা নিয়ে এগোচ্ছে না। মার্কিন প্রশাসন সত্যি উদ্বিগ্ন হলে ইরান স্বচ্ছতা দেখাতে প্রস্তুত, তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপের কাছে নতি স্বীকার করবে না তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই। বলেন, ওয়াশিংটন বারবার অবস্থান বদলাচ্ছে, তাই সময় ও স্থান নিয়ে এখনও ভাবনা চিন্তা চলছে। যদিও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মতে এই আলোচনাই হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তি। জানান, ওমান ও কাতারের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় আশাবাদী মনোভাব পেয়েছেন তারা। এর মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা বেড়েছে অনেকখানি। বিমান প্রতিরক্ষা নিয়ে বৈঠকের পর ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান, রাডার, নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। আকাশসীমা পুরোপুরি সুরক্ষিত, তাই যে কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ। অবরুদ্ধ গাজা উপত্যকায় খাবারের অভাবে আগামী 2 দিনের মধ্যে গাজায় 14,000 শিশু মারা যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সামরিক অভিযান বন্ধ না করলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা। আন্তর্জাতিক চাপের মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। মঙ্গলবার ভোররাত থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর নির্বিচার বোমা বর্ষণে প্রাণ হারিয়েছেন 60 জন ফিলিস্তিনি। মায়েদের বুক ফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে গাজা নামক মৃত্যুকূপের চারপাশ। স্থানীয় সময় সোমবার গাজার উত্তরাঞ্চলের একটি স্কুল ও বসতবাড়িতে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া দের আল বালা, নুসাইরাত ও খান ইউনিসে রাতভর তাণ্ডব চালায় নেতানিয়াহু বাহিনী। মাত্র 1 ঘন্টায় গাজার দক্ষিণে 30টির বেশি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দিনভর বোমাবর্ষণে প্রাণ হারিয়েছেন নারী, শিশুসহ বহু মানুষ। রেহাই পাননি স্বাস্থ্যকর্মীরাও। নতুন করে খান ইউনিস থেকে সরিয়ে নিতে বলা হয়েছে হাজারো মানুষকে। একদিকে সামরিক অভিযান, অন্যদিকে বাস্তুচ্যুতির শঙ্কা। আবার এর মধ্যেই মাসের পর মাস গাজায় খাদ্য চিকিৎসার ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। আন্তর্জাতিক চাপের মুখে গেল সোমবার সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় তেল আবিব। বিবিসির তথ্য মতে 5টি ত্রাণবাহী ট্রাক কেরেম শালোম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করলেও তা এখনও স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছায়নি। এই পরিমাণকে বিশাল সমুদ্রের মধ্যে এক বিন্দু পানি ফেলার সমান বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানান, তাদের কাছে শক্তিশালী তথ্য রয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে 14,000 শিশু মারা যেতে পারে। ফ্রান্স জানিয়েছে, ইসরায়েল যে পরিমাণ ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে তা অপর্যাপ্ত। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশকে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানান। ইসরায়েল সরকারের সহিংসতা ও মানবিক সহায়তা আটকে দেওয়ার পর গাজাকে এক মরণ ফাঁদে পরিণত করেছে। বলা যায় এটি কবরস্থানে পরিণত হয়েছে। এটি বন্ধ হওয়া জরুরি। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা এক যৌথ বিবৃতিতে বলেছে, ইসরায়েল যদি সামরিক অভিযান না থামায় এবং ত্রাণ প্রবেশে বাধা দেয় তবে তারা কঠোর পদক্ষেপ নেবে। বিবৃতিতে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের চলমান তাণ্ডবকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং মানবিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, লন্ডন, অটোয়া ও প্যারিস 7 অক্টোবরের গণহত্যার পুরস্কার দিচ্ছে। তার দাবি, যদি হামাস অস্ত্র ত্যাগ করার পাশাপাশি জিম্মিদের মুক্তি দেয় তবেই বন্ধ হতে পারে যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদের 2 ঘন্টার ফোনালাপের বরাত দিয়ে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে বাদ দিয়ে এই যুদ্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। যুদ্ধের 800তম দিনে ইউক্রেনের দোনেস্ক সহ একাধিক ফ্রন্ট লাইনে চলে তীব্র লড়াই। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা 75টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে। পাশাপাশি হামলা চালিয়েছে সামরিক 139টি স্থানে। দোনেস্কের একটি নতুন এলাকাও নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে মস্কো। জবাবে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, মাত্র 16 ঘন্টায় তারা 88টি রুশ ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার 25টি আক্রমণের মধ্যে প্রতিহত করা হয়েছে অন্তত 22টি।
তবে সোমবার যুদ্ধবন্ধ নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিল ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ। প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে পুতিন জানান শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী তার দেশ। একটি খসড়া স্মারকের মাধ্যমে আলোচনার কাঠামো তৈরিতেও প্রস্তুত মস্কো। ফোন আলাপ নিয়ে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। বলেন, অবিলম্বে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন। শান্তি চুক্তি না হলেও আপাতত যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে আলোচনা শুরু হবে। তবে ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভকে ছাড়া ইউক্রেন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত থাকলেও এক্ষেত্রে বড় বাধা পুতিনের যুদ্ধনীতি। ফোন আলাপের বিষয়ে অবগত আছে ইউরোপও। তবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লাইয়েনের শঙ্কা, এই আলোচনা শেষ পর্যন্ত ইউক্রেনের ওপর একতরফা শান্তি চুক্তি চাপিয়ে দেওয়ার ফাঁদে পরিণত হতে পারে। বিশ্লেষকরা মনে করেন, কূটনৈতিক তৎপরতা বাড়লেও যুদ্ধবিরতি এখনও অনিশ্চিত। সামনে শান্তির সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে আলোচনার কাঠামো কতটা ন্যায়সঙ্গত আর এই প্রক্রিয়ায় ইউক্রেন কতটা অংশীদার হতে পারে সেটির ওপর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। একই সঙ্গে পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সর্দার আয়াজ সাদিকের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনার কথা বলা হয়েছে। দলটির অভ্যন্তরীণ সূত্রের বরাতে এ তথ্য জানায় জিও টিভি। পিটিআই সূত্র জানা যায়, সম্প্রতি কারাগারে নিজেদের আইনজীবী টিম পিটিআইয়ের কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতাকর্মী এবং নিজের বোনদের সঙ্গে বৈঠক করেছেন ইমরান খান। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। 2022 সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব এনেছিলেন পার্লামেন্টের তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং পাকিস্তান মুসলিম লীগের নেতা শাহবাজ শরীফ। এর জেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়টি অস্বীকার করেছে নয়াদিল্লি। সোমবার ভারতের সংসদীয় স্থায়ী কমিটিতে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দাবি করেন, যুদ্ধে ইসলামাবাদের পক্ষ থেকে কোনো ধরনের পারমাণবিক হুমকি ছিল না। দুই দেশের যুদ্ধ শুধুমাত্র সামরিক খাত পর্যন্তই সীমাবদ্ধ ছিল বলে জানান তিনি। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির 9 দিন পর সংসদীয় স্থায়ী কমিটির কাছে ব্রিফ করেন বিক্রম মিস্ত্রি। জানান, পাকিস্তানের পক্ষ থেকে কোনো পারমাণবিক হুমকি বা ইঙ্গিত ছিল না। এমনকি যুদ্ধবিরতির সিদ্ধান্তও এসেছে সরাসরি দিল্লি ইসলামাবাদের আলোচনার মাধ্যমে। এতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত ছিল না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, দুই দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে মার্কিন মধ্যস্থতায়। ট্রাম্পের এমন দাবির পর বিজেপির বিরোধীরা প্রশ্ন তোলেন, যুদ্ধে ভারত কি কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে? এর আগে কংগ্রেস, তৃণমূল, এআইএমআইএম সহ বিভিন্ন দলের সদস্যদের অংশগ্রহণে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশ্ন ছিল, পেহেলগামে 26 জন নিহতের ঘটনার অভিযুক্তরা কোথায়? কূটনৈতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারত কি পদক্ষেপ নিচ্ছে? এদিকে পাকিস্তানকে কোনো আগাম তথ্য দেয়া ছাড়াই অপারেশন সিঁদুর শুরু হয়েছিল বলে জানান মিস্ত্রি। এ নিয়ে কংগ্রেস নেতারা প্রশ্ন তোলেন, তাহলে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কেন বলেছেন ভারত পাকিস্তানকে জানিয়ে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য বানিয়েছিল? এদিকে সংঘাতের সময় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ক্ষেপণাস্ত্রের ব্যবহার নিয়ে ভারতীয় মিডিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, শাহীন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। বলিভিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের প্রার্থিতা বাতিলের প্রতিবাদে রাজপথে নামেন সমর্থকরা। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ হয়েছে লিবিয়ায়। এদিকে আদালতের রায় অমান্য করে এক অভিবাসীকে বিতাড়িত করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ম্যারিল্যান্ডের রাজপথে নামেন হাজারো মানুষ। আবারও বলিভিয়ায় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস। তার সমর্থকরা নির্বাচন কমিশনের সামনে প্রার্থিতার আবেদন জমা দিতে গেলে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষোভকারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, কিন্তু পুলিশ জোরালোভাবে দমনপীড়ন চালায়। মোরালেসের 3 বার ক্ষমতায় থাকার পর আদালত তাকে পুনরায় প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন। তারই প্রতিবাদে এ বিক্ষোভ। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে শত শত মানুষ সরকার বিরোধী বিক্ষোভ করেছে। তাদের দাবি, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার বিরুদ্ধে দুর্নীতি, অবহেলা ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। বিক্ষোভের চাপে 3 জন মন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মেরিল্যান্ড। বিচারিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে মার্কিন প্রশাসন একজন অভিবাসীকে বিতাড়িত করায় তাকে ফিরিয়ে আনতে আদালতের সামনে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। বিক্ষোভকারীরা বলছেন কিলমার আব্রেগো গার্সিয়া একজন অভিবাসী, যাকে আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও ভুলভাবে নির্বাসিত করে ট্রাম্প প্রশাসন। এদিকে নদীপথেই প্রতিবাদের ভাষা খুঁজছেন পানামার বাসিন্দারা, কারণ পানামা খালের পানির ঘাটতি মোকাবিলায় ইন্ডিয় নদীতে জলাধার তৈরির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নদীপাড়ের মানুষের দাবি, জলাধার নির্মাণে প্রায় 2000 মানুষকে সরে যেতে হবে নিজ ভূমি থেকে।